হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আমাদের আজকের টপিকস হচ্ছে যে রেট অফ কনভার্জেন্সি অফ নিউটন র্যাফসন মেথড। তো আমরা এই ব্যাপারটা প্রথমে পড়ার চেষ্টা করব এবং ভালোভাবে বুঝার চেষ্টা করব। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় আসেও প্রায় সময়। এবং এটা হচ্ছে যে আসলে এই চ্যাপ্টারে আমরা যে মেথডই সলিউশন করে না কেন, একটা সলিউশন আসলে রেট অফ কনভার্জেন্সি কোন ক্যাটাগরিতে পড়ে সেটার উপর ডিপেন্ড করে সলিউশনটা, মানে ওই মেথডটা কতটা অ্যাপ্লিকেবল এবং আমরা কোন মেথডটা খুব বেশি অ্যাপ্লাই করার ট্রাই করব, কোন মেথডটা আমাদেরকে খুব দ্রুত সলিউশন নিয়ে আসবে, সেটাই হচ্ছে কনভার্জেন্সি টেস্টের মাধ্যমে বুঝে যাবে। তো কনভার্জেন্স আমরা আসলে সবচেয়ে বেশি ভালো পড়বো সেটা হচ্ছে যে রিয়েল অ্যানালাইসিস যখন পড়বো তখন আমরা সিকুয়েন্স টপিক যখন পড়তে যাব তখন সেখানে কনভার্জেন্সি এবং ডাইভারজেন্সি, তো আমি এখানে জাস্ট সিম্পলি ডিসকাস করতেছি। কনভার্জেন্সি মানে হচ্ছে যে একটা সিকোয়েন্স যদি n টার্মস পর্যন্ত যায়, মানে n টার্মসের একটা নির্দিষ্ট লিমিটের দিকে যায়, অসীম সংখ্যক পদ, এটা লিমিটিং ভ্যালু, এবং এটা মাস্ট বি ইউনিক হইতে হবে, তখন আমরা বলবো যে এক্সএন সিকোয়েন্সটা যে তার সে এল এর মধ্যে কনভার্জেন্স, মানে ব্যাপারটা হচ্ছে যে লিমিটিং পয়েন্ট n টেন্ডস টু ইনফিনিটি হলে তার লিমিট কত হবে, এটা লিমিটের দিকে কনভার্জ হওয়া, সেটাই হচ্ছে কনভার্জেন্সি। তো যেমন মনে করো এরকম একটা সিকোয়েন্স ছিল 1/2, তারপর 1/4, 1/8। এখন এই সিকোয়েন্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে একটা আসলে এই সিকোয়েন্সটা ক্রমান্বয়ে ছোট হচ্ছে, অর্থাৎ এই সিকোয়েন্সটা এন এনতম পদটা n টেন্ডস টু যখন ইনফিনিটি হবে তখন আমাদের এক্স এন টার্ম পদটা কিন্তু টেন্ডস টু জিরোর দিকে যাবে। তাহলে আমরা সহজে বলতে পারি এই সিকোয়েন্সটা হচ্ছে যে কনভার্জেন্স সিরিজ। আবার যদি জিরোর দিকে না যাই বা বড় হয় তখন ডাইভারজেন্স সিরিজ। তো সেই জিনিসটা আমরা রিয়েল অ্যানালাইসিসে পড়বো। তো কনভার্জেন্সি, রেট অফ কনভার্জেন্সি জিনিসটা কি? রেট অফ কনভার্জেন্সি জিনিসটা হচ্ছে যে যে কনভার্জেন্সির হার। তাহলে আমি লিখি রেট অফ কনভার্জেন্স। রেট অফ কনভার্জেন্সি মানে হচ্ছে যে দ্য রেট অফ কনভার্জেন্সি মিনস হাউ কুইকলি দ্য টার্মস অফ দ্য সিকোয়েন্স কনভার্জ টু দ্য লিমিট। মানে ব্যাপারটা হচ্ছে যে কত দ্রুত সে আমাকে লিমিট পয়েন্টে নিয়ে যাবে, এই যে কটা ইটারেশনের মধ্যে। যেমন দেখা যায় যে কি আমরা অনেক কিছু মেথড আছে, আমরা 8 বার ইটারেশন করা লাগে x1, কিছু আছে 3 বার ইটারেশন করলে চলে আসে, কিছু আছে 2 বার ইটারেশন করলে চলে আসে। তাহলে রেট অফ কনভার্জেন্সি মানে এই কনভার্জেন্সিটা কত দ্রুত সে আমাকে লিমিট পয়েন্টে নিয়ে যাবে, টেন্ডস টু লিমিট পয়েন্টে কত দ্রুত নিয়ে যাবে তার উপরকে, সেটাকে বলা হয় রেট অফ কনভার্জেন্স। তো রেট অফ কনভার্জেন্সির 3টা প্যাটার্ন আছে, 3টা না অনেকগুলা। তো ফার্স্ট আমি কয়েকটা প্যাটার্ন বলি। একটা হচ্ছে যে লিনিয়ার, তারপর সুপার লিনিয়ার, পার লিনিয়ার, সাব লিনিয়ার, পাওয়ারিক আছে, সেটাকে আমরা কোয়াড্রেটিক অথবা কিউবিকও বলতে পারি। আমি এখানে আরেকটা বলি, কোয়াড্রেটিক। এখন কোন ধরনের কনভার্জেন্সি সেটা আসলে ডিপেন্ড করবে যে আমার কি ধরনের তথ্য দেওয়া আছে। যেমন দেখা যায় যে একটা প্রবলেম সলিউশন করার সময় আমার শুধু একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, তাহলে এক ধরনের সেটা আমরা একভাবে যেতে পারি। কিন্তু একটা সলিউশন করার সময় দেখা গেল যে আমাদের তার ডিফারেন্সিয়াল মানও দেওয়া আছে, তখন সেটাকে আমরা আবার কোয়াড্রেটিক কনভার্জেন্সি বলি। তো আমি ব্যাপারটা একটু লেখার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে যে আমার যদি একটা হয়, একটা সিকোয়েন্স মনে করো, একটা সিকোয়েন্স হচ্ছে যে আমার এক্স ওয়ান ইটারেশনটা মনে করো এখানে আসলো, আমার সলিউশন হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে আমার সলিউশন লিমিট। তো এক্স টু সলিউশন এখানে আসলো, এক্স থ্রি সলিউশন এখানে আসলো, বা এক্স এন সলিউশনটা আমার এই জায়গায় আসলো। তাহলে এক্স এন থেকে আমার এক্স এনতম ইটারেশনে তার সলিউশন থেকে যে এররটা এবং আমরা যদি এক্স এন প্লাস ওয়ানতম পদ যাই, মানে আরও একটা ইটারেশন নেই এবং দুই এররের রেশিওটা, তাহলে ব্যাপারটাকে আমি যদি এইভাবে লেখাই, তাহলে এক্স এন থেকে এল এর যে রেশিও, মানে আমার টোটাল লিমিট পয়েন্টের যে পার্থক্য, তাহলে আমি সেটাকে কিভাবে লিখতে পারি, এক্স এন মাইনাস এল। আবার যদি আমরা এন প্লাস এক্স এন প্লাস ওয়ান ইটারেশন থেকে লিমিটের যে পার্থক্যটা লিখতে পারি, তাহলে সেটা লিখতে পারি এক্স এন প্লাস ওয়ান মাইনাস এল। তাহলে এই দুইটা এররের যে রেশিও সেটাকে আমরা একটা ফাংশন দ্বারা ডিফাইন করি। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
x n plus 1 minus l x n minus l, মানে ব্যাপারটা হচ্ছে আমার লিমিট পয়েন্ট থেকে x n ইটারেশনের ডিফারেন্স এবং তার পরের ইটারেশনের ডিফারেন্স যদি অসীম সংখ্যক পথ পর্যন্ত যায়, সেটাকে যদি আমরা মিউ ধরি। এখন এই মিউটা হচ্ছে যে রেট অফ কনভার্জেন্সি, মিউটাই হচ্ছে রেট অফ কনভার্জেন্সি। মিউ মাস্ট বি বিলংস টু জিরো থেকে 1 এর মধ্যে হইতে হবে। আর 0 থেকে 1 এর মধ্যে না হলে মিউর মান যদি 1 এর থেকে বেশি হয় তখন সেটা আবার ডাইভারজেন্ট হয়ে যাবে। তাহলে আমরা 0 থেকে 1 এর মধ্যে মিউর মান যদি 0 থেকে 1 এর ভিতরে হয়, মানে লেস দেন 1 হয়, ইফ মিউ লেস দেন 1, তখন আমরা সিকোয়েন্সটাকে বলবো যে দ্য সিকোয়েন্স ইজ লিনিয়ার। লিনিয়ার। তারপর মিউর মান যদি আমাদের মিউর ভ্যালুটা যদি আমরা লিখি 0 হয়, মিউ ইকুয়াল টু 0, তাহলে দ্য সিকোয়েন্স ইজ সুপার লিনিয়ার। আর মিউর মান যদি 1 হয়, তখন দ্য সিকোয়েন্স ইজ সাবলিনিয়ার। তাহলে লিনিয়ার হচ্ছে যে খুব দ্রুত, মানে খুব সবচেয়ে স্লো মেথড। তারপর লিনিয়ার থেকে সুপার লিনিয়ার আরেকটু দ্রুত, সাবলিনিয়ার তাও লিনিয়ার থেকেও স্লো। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এটা দিয়ে মানে একটা কনভার্জেন্স, এটা কি লিনিয়ার না সুপার লিনিয়ার না সাব লিনিয়ার, এটার মাধ্যমে আমি বুঝবো যে আমার যে সলিউশনটা কত দ্রুত আসবে। আর কোয়াড্রেটিকের ব্যাপারটা হচ্ছে এরকম, কোয়াড্রেটিকের ইকুয়েশনটা হচ্ছে যে এন্ড পাওয়ার কনভার্জেন্স বলা হয়, আবার লগারিদম কনভার্জেন্সও আছে। যদি এটার কিউতম পাওয়ার লেস দেন এম, এখানে এম 0 হইতে হবে এমন কোনো শর্ত নাই, এম এর মান এনি পজিটিভ নাম্বার, এম ইজ এনি পজিটিভ নাম্বার, এম ইজ এনি পজিটিভ নাম্বার, তখন এটাকে বলা হয় কিউতম পাওয়ার কনভার্জেন্সে। যদি কিউর মান যদি 2 হয়, তখন আমরা এটাকে বলবো কিউ ইকুয়াল যদি 2 হয়, তখন হচ্ছে যে কোয়াড্রেটিক কনভার্জেন্স। এখন আমরা দেখব যে আমাদের নিউটন র্যাফসন মেথডটা কোন ক্যাটাগরির কনভার্জেন্সি, সেটা আমরা ট্রাই করার চেষ্টা করব। তাহলে রেট অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাফসন মেথড, তাহলে রেট অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাফসন মেথডে যদি আমরা এটা বের করতে যাই, তো আমরা ধরে নিলাম আলফা বিটা এক্সাক্ট রুট অফ দ্য এফ অফ এক্স ইকুয়াল টু 0, আমাদের ফাংশনটা ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু 0, আমরা এফ অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন ধরে নিলাম। তো এখানে আমরা ধরে নিলাম যে লেট আলফা বি দ্য এক্সাক্ট রুট, বি দ্য এক্সাক্ট রুট, তাহলে এক্সাক্ট রুট হলে তাহলে মাস্ট বি এখানে কি হবে, এফ অফ আলফা ইকুয়াল টু 0 হবে, আলফা যদি এক্সাক্ট রুট হয়, এফ অফ আলফা ইকুয়াল টু 0। দ্যাট মিনস যে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, এটা যদি আমাদের একটা ইকুয়েশন হয়, তাহলে এইটাই হচ্ছে আমাদের আলফা, যে এফ অফ আলফা ইকুয়াল টু 0 হলো। এখন মনে করো আমরা এখানে ফার্স্ট ইটারেশনে মনে করো আমরা এখানে আসলাম, ফার্স্ট ইটারেশনটা আমাদের x1, সেকেন্ড ইটারেশন আমাদের x2 এখানে আসলো, এটা হচ্ছে আমাদের মনে করো xn ইটারেশন, আর আমাদের লিমিটটা আলফাটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এক্সাক্ট সলিউশন। এখন xn ইটারেশনের সাথে আমাদের এক্সাক্ট রুটের একটা পার্থক্য আছে না, এটা এরর আছে। তো সেই এররটাকে আমরা ধরে নিলাম, এই এররটাকে আমরা ধরে নিলাম এপসিলন এন। এপসিলন এন কেন, প্রথম ইটারেশন থেকে এটা যদি এপসিলন 1 হয়, দ্বিতীয় ইটারেশন থেকে আমরা ধরে নিলাম এপসিলন 2, তাহলে এই এক্স এন ইটারেশন থেকে আমাদের এক্সাক্ট আলফা থেকে যে এররটা পেলাম, সেই এররটা হচ্ছে এপসিলন 1। তাহলে আমরা ধরে নিলাম লেট এক্স এন ডিফার্স ফ্রম দ্য রুট স্মল কোয়ান্টিটি এপসিলন এন। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি, তাহলে এপসিলন আমাদের এক্সাক্ট রুটটা হচ্ছে যে আলফাটা হচ্ছে এক্সাক্ট রুট, আর এক্স এন ইটারেশনে আমরা এই জায়গায় আসলাম, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আলফার যে এররটা আছে, তো আমরা এক্সাক্ট রুটের সাথে সেই এররটা যদি যোগ করে দিই, তাহলে আমরা এক্সাক্ট রিলেশনটা পাই যাবো। তাহলে আমি এখানে লিখতে পারি কি, এক্স এন ইকুয়াল টু আলফা প্লাস এপসিলন এন, আলফা প্লাস এপসিলন এন।
তো সিমিলারলি যদি আমি xn+1 তম পদের জন্য যাই, আমি যদি চেষ্টা করি এখানে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে যে xn+1 ইটারেশন। তো xn+1 ইটারেশনের জন্য কি হবে? xn+1 তম ইটারেশনের জন্য তাহলে আলফা প্লাস এপসিলন n+1 এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে একটু পরে। এখন নিউটন র্যাফসন মেথডের আমরা সূত্রটা কি জানি? অ্যাকর্ডিং টু নিউটন র্যাফসন ডেফিনিশন, অ্যাকর্ডিং টু ডেফিনিশন, তো ডেফিনিশন ওয়াজ আমরা কি জানি? xn+1 equal to xn minus f of xn by f prime xn। এখন এই ডেফিনিশন অনুসারে এটা আমাদের নিউটন র্যাফসন মেথডের ডেফিনিশন। তো আমরা একটু আগে আমরা প্রথমে কি পাইছিলাম? আমরা প্রথমে পাইছিলাম f of alpha equal to 0। তো এখন আমরা জাস্ট xn আমাদের মান ছিল, আমাদের দুইটার মান আছে, ভ্যালুগুলো যদি আমরা বসা দিয়ে এই যে xn+1 এর ভ্যালু বসা দিলাম, তারপর আমরা xn এর ভ্যালুটা বসা দিই। তো বসা দেওয়ার পরে আমরা এখানে কি পাই? xn+1, তো xn+1 ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস এপসিলন n+1, তারপর xn এর ভ্যালু হচ্ছে যে আলফা প্লাস এপসিলন n মাইনাস xn এর মান আমাদের xn ইকুয়াল টু হচ্ছে যে আলফা প্লাস এপসিলন। তো আমরা এখানে আলফা প্লাস এপসিলন n লিখলাম, f প্রাইম আলফা প্লাস এপসিলন n। ওকে, ইকুয়েশন নাম্বার 2 আর একটু কাজ করি আমরা। এখানে এই আলফা আলফা উভয় পক্ষ থেকে ব্যানিশ করে দিতে পারি, তাহলে সুতরাং আমরা কি পাই? এপসিলন n+1 ইকুয়ালস টু এপসিলন n মাইনাস f অফ আলফা প্লাস এপসিলন n f প্রাইম আলফা প্লাস এপসিলন n। তো আমরা এটাকে একটা ইকুয়েশন দিয়ে আমরা ইকুয়েশন নাম্বার 2 3 2 দিতে পারি, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এখন আমরা টেইলর থিওরাম জানি। টেইলর থিওরাম নিয়ে আসলে একটা ভিডিও করা দরকার। আমি নেক্সট টেইলর থিওরাম নিয়ে পুরোপুরি একটা ভিডিও করব, জাস্ট এখানে সূত্রটা ইউজ করতেছি। তো টেইলর থিওরামের সূত্র অনুসারে যদি আমরা প্রথমটা যদি সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে বাই টেইলরস থিওরাম এফ অফ এ প্লাস এইচ দিয়েছিল মেবি, বা এক্স প্লাস এইচ দিয়েছিল। তো আমরা এখানে হচ্ছে যে আলফা প্লাস এপসিলন এন ক্ষুদ্র পরিবর্তনটা, এইচ এর পরিবর্তে এখানে এপসিলন এন আছে আর কি। তো সূত্রটা হচ্ছে তাহলে এফ অফ আলফা প্লাস এইচ ছিল সেটা এপসিলন এন হবে এফ প্রাইম আলফা প্লাস 1/2 এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা প্লাস ডট 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 এভাবে যাইতে থাকবে। তো এটাকে এখন আমরা এফ প্রাইম, আমরা তো এটা এফ অফ আলফা প্লাস এপসিলন ভ্যালু পেলাম, তো আমরা এফ প্রাইম আলফা প্লাস এপসিলনের ভ্যালু লাগবে। তো সেটা করার জন্য আমরা একটু ইয়া করি, এটাকে যদি আমরা আচ্ছা এফ অফ আলফা ইকুয়ালটা হচ্ছে যে আমাদের জিরো, আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি। আমাদের এফ অফ আলফা ইকুয়াল টু এই জায়গাটা হচ্ছে জিরো, যেহেতু আলফা ইজ এক্সাক্ট সলিউশন, তাহলে আমরা জিরো বসে দিলে তাহলে আমরা আলটিমেটলি থাকলো এপসিলন এন এফ প্রাইম আলফা প্লাস হাফ এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা, ওকে, প্লাস ডট 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 ডট। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এফ প্রাইম আলফা প্লাস এপসিলন এন, তাহলে এটাকে করলে এপসিলন এন থেকে গেল এফ ডাবল প্রাইম আলফা। কারণ এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এফ প্রাইম আলফা প্লাস এপসিলন এন ইকুয়াল টু, তাহলে এফ প্রাইম আলফা প্লাস এপসিলন এন এফ ডাবল প্রাইম আলফা, এটা আশা করি সবাই জানো, এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা প্লাস ডট 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 ডাবল প্রাইম না সরি, ট্রিপল। ব্যাস শেষ। এখন আমরা যদি এই যে ইকুয়েশন 2 তে ভ্যালুগুলো বসাই দিই, ইকুয়েশন 2 তে আমরা ভ্যালুটা বসা দেওয়ার ট্রাই করি। ফ্রম 2 ইকুয়েশন 2 আমার কি ছিল? এপসিলন এন প্লাস 1 ইকুয়াল টু এপসিলন এন মাইনাস এফ অফ আলফা প্লাস এপসিলন এন এফ প্রাইম আলফা প্লাস এপসিলন এন। জাস্ট আমরা বসাই, এরপরে জাস্ট লসাগু করে দিব, আর কোনো কাজ নাই। আমরা জাস্ট বীজগণিতিক কাজ, আর এখানে আর কোনো কাজ নেই। এপসিলন এন আমাদের
প্রথমটার এটার ভ্যালু পাইছি আমরা এপসিলন এন এফ প্রাইম আলফা প্লাস হাফ এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা। এখানে আমরা দুই ঘর পর্যন্ত নিয়ে যাচ্ছি, আরো আছে ডট 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 প্লাস অনেক। আমরা জাস্ট সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত মান বসালাম। এরপরে আমরা জাস্ট শুধু লসাগু করে ফেললে হয়ে যাচ্ছে। তাহলে লসাগু করলে আমাদের হর এটা থাকবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। তো আমরা লসাগু করে দেখি কি পাই। হর এটাই থাকলো এফ প্রাইম আলফা প্লাস এপসিলন এন এফ ডাবল প্রাইম আলফা প্লাস ডট 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 ডট। তারপর এটা মাল্টিপ্লাই করলে তাহলে এই এপসিলন এন স্কোয়ার এখান থেকে একটা, আমি একটা শর্টকাট করতেছি। তাহলে এই টার্মটা কাটা যাচ্ছে, আমার এই টার্মটা উভয় পক্ষ থেকে কাটা যাবে। তাহলে উপরে থাকবে এপসিলন এন স্কোয়ার থেকে মাইনাস হাফ গেল, তাহলে উপরে থাকলো শুধু হাফ এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা। ও নেগলেক্টিং হায়ার অর্ডার, নেগলেক্টিং এটা না লিখে আমরা নেগলেক্টিং হায়ার অর্ডার লিখতে পারি। আর এখানে আরো টার্ম আছে, সেগুলো আমরা সেকেন্ড ডেরিভেটিভের পরে বাকিগুলো আমরা নেগলেক্ট করলাম। এখন এখানে জাস্ট এখানে একটু সাজাবো। হাফ এপসিলন এন স্কোয়ার আগে নিয়ে আসি, হাফ এপসিলন এন স্কোয়ার। তারপর হচ্ছে যে আমার উপরে ছিল এফ ডাবল প্রাইম আলফা। এখান থেকে যদি আমি এফ প্রাইম আলফা কমন নিতে পারি, এফ প্রাইম আলফাটা এটা যদি কমন নিই, তাহলে এফ প্রাইম আলফা কমন নিলে আমার থাকবে যে 1 প্লাস এপসিলন এন এফ ডাবল প্রাইম আলফা ডিভাইডেড বাই এফ প্রাইম আলফা। ওকে, এরপরে আমি জাস্ট এই দুইটাকে একসাথে লিখি, হাফ এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা এফ প্রাইম আলফা। আর এটাকে যদি আমি সিরিজ আকারে ইনভার্স আকারে লিখি পুরো জিনিসটাকে, ভিন্ন কালার দেখি, তাহলে আমাদের পাওয়ারটা হয়ে যাবে -1 এপসিলন এন এফ ডাবল প্রাইম আলফা ডিভাইডেড বাই এফ প্রাইম আলফা। ওকে, এটা পাওয়ার ইনভার্স 1। তো এটা সিরিজ করলে এটা হায়ার অর্ডার টার্ম আসবে। তো আমরা এটা সিরিজে এক্সপান্ড করলে আমরা হায়ার অ্যান্সার অর্ডারটা বাদ দিয়ে দিব। তো আমরা আলটিমেটলি শুধু পাবো যে এই জিনিসটা পাবো। সুতরাং আমরা লিখতে পারি এপসিলন এন প্লাস 1, যেহেতু আমরা কিছু অংশ বাদ দিচ্ছি, তো বাদ দেওয়ার কারণে এটা অ্যাপ্রক্সিমেট হাফ এপসিলন এন স্কোয়ার এফ ডাবল প্রাইম আলফা ডিভাইডেড বাই এফ প্রাইম আলফা। তাহলে অর্থাৎ আমাদের এন প্লাস 1তম যে এররটা, সেটা হচ্ছে যে আমাদের আগের এররের, আমাদের ফার্স্ট এরর ছিল এপসিলন 1, সেকেন্ড এরর এপসিলন 2, তাহলে এনতম এরর হচ্ছে এপসিলন এন, এবং এন প্লাস 1তম এরর হচ্ছে যে এপসিলন এন প্লাস 1। তাহলে এই এপসিলন এররটা কিন্তু আগের এররের স্কোয়ারের সমান। মানে আগের এরর, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে যে কোয়াড্রেটিক। তাহলে এখানে জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি যে এপসিলন এন প্লাস 1 epsilon n plus 1 is proportion to epsilon n square. That means যে যে এররটা পর্যায়ক্রমে যে এররটা আছে, এররটা আসলে আমাদের প্রপোর্শন টু স্কোয়ার, এই জন্য এটাকে বলা হয় কোয়াড্রেটিক কনভার্জেন্স। তার নিউটন র্যাফসন ইজ কোয়াড্রেটিক কনভার্জেন্স। এটা স্যাররা অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করবে তোমাদেরকে। কনভার্জেন্ট হচ্ছে যে কোয়াড্রেটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই কোয়াড্রেটিক হওয়ার কারণেই আসলে এররটা খুব দ্বিগুণ হারে বাড়তে থাকে। প্রথমবার যদি আমাদের 2 ডেসিমেল হয়, এরপরে আবার 4 ডেসিমেল পর্যন্ত কারেক্ট হবে, এরপরে আবার 8 ডেসিমেল পর্যন্ত কারেক্ট হবে। মানে ইটারেশনটা, এই জন্য এটা খুব দ্রুত প্রক্রিয়া, খুব দ্রুত, মানে রেট অফ কনভার্জেন্স এটা
খুবই দ্রুত। তারপর কিউবিক হলে সেটা আরেকটু দ্রুত হবে। এটাই আসলে আশা করি সবাই বুঝতে পারবা। ভাল লাগবে। ধন্যবাদ সবাইকে।